আসসালামু আলাইকুম। রেওয়া মিলের দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের প্রিয় স্যার ফেরদৌস হাসান। আজ আমরা রেওয়া মিলের কোন কোন দফা কোন পাশে যাবে, রেওয়া মিলের ডেবিট পাশে কি কি যাবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে কি কি অন্তর্ভুক্ত হবে, এই বিষয়ে আলোচনা করব। রেওয়া মিলের ডেবিট পাশে যে যে দফা যাবে, দেখো সবার প্রথম আমি রেখেছি কি বেউস। তো ভাইয়া বেউসটা কি? বেতে ব্যয়, উতে উত্তোলন, আর শতে কি? শতে সম্পদ। এর মানে কি, রেওয়া মিলের ডেবিট পাশে যদি সম্পদ আসে ডেবিট পাশে যাবে, যদি উত্তোলন আসে সেটা ডেবিট পাশে যাবে, যদি ব্যয় আসে সেটাও রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি কতগুলো এন্ট্রি রেখেছি, তোমরা জাস্ট বোঝার জন্য দেখে নাও। সম্পদ, সম্পদের মধ্যে কি আছে? নগদান। রেওয়া মিলের একটা এন্ট্রির মধ্যে আসলে কি নগদান, নগদ জমা, নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল, এর একই নাম। তো এখন এইটা তুমি কোন পাশে বসাবে? রেওয়া মিলে তো দুইটা পাশ নিয়ে কাজ করে, একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পাশ। তো তুমি সবসময় সম্পদ, আমরা মাত্র দেখলাম সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। তো নগদান তো একটা সম্পদ, তো আমি এটা কি কোথায় বসাবো? রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। এরপরে থাকবে কি? থাকতে পারে ব্যাংক। ব্যাংকের আরেক কি কি নাম আসতে পারে? ব্যাংক জমা, ব্যাংক তহবিল বা ব্যাংক উদ্বৃত্ত। এটা রেওয়া মিলে আমরা কোন পাশে বসাবো? এটা যেহেতু সম্পদ, তো এইটারও রেওয়া মিলের আমরা ডেবিট পাশে বসাবো। কেমন? এরপরে দেখো দেনাদার। দেনাদারটা কি? ধারে বিক্রয় করার ফলে দেনাদার সৃষ্টি হয়। এখন দেনাদারও কয়েকটা নাম থাকতে পারে, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট। তো যেটাই আসুক, আমরা জানি কি দেনাদার একটা সম্পদ, কেন? এতে আমরা পরবর্তীতে সুবিধা ভোগ করব। তো যদি দেনাদার আসে রেওয়া মিলে আমরা ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। তারপরে দেখো আসবাবপত্র। আসবাবপত্র আমরা রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব, কেননা আসবাবপত্র আমার জন্য একটা সম্পদ। এরপরে দেখো যন্ত্রপাতি। যন্ত্রপাতি কি? অফিসের যেসব যন্ত্রপাতি থাকে, তো এটা তো আমার জন্য একটা সম্পদ, তাই না? তো এটাও রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। তারপর খেয়াল করো সুনাম। সুনাম কি? একটা প্রতিষ্ঠানের সুনাম থাকে। তুমি যদি বাস্তব জীবনে দেখো, হাই হাই কোম্পানির ওষুধ আমরা কি খাই? খাই না। তো এর কতটুকু সুনাম আছে? খুবই সামান্য সুনাম আছে। এখন তুমি একটা বড় ব্র্যান্ডের ওষুধ দেখো, স্কোয়ার, বেক্সিমকো, এদের ওষুধের কি একটা সুনাম আছে? মানুষ ওই ওষুধটা চাই দেখলেই নির্দ্বিধায় নিজের শরীরের জন্য, উপকারের জন্য নেয়। তো সুনামটা হচ্ছে একটা অদৃশ্য সম্পদ। তো সম্পদ তো এই জন্য আমরা রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। ভূমি ও দালান কোঠা। দেখো ভূমি আর দালান কোঠা, আমাদের যে জমি জমা আছে, বিল্ডিং আছে, এগুলো আমাদের জন্য সম্পদ না? তো এটাও আমরা রেওয়া মিলের কি করব? ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। এবার ব্যয় বোঝার জন্য কতগুলো আমি নাম রেখেছি। দেখো ক্রয়, আমি প্রতিষ্ঠানের জন্য পণ্য সামগ্রী ক্রয় করি, তো এটা আমার জন্য ব্যয়। তো ব্যয় রেওয়া মিলে সবসময় ডেবিট পাশে যাবে। বেতন, আমার প্রতিষ্ঠানে স্টাফদের আমি বেতন দেই, তো এটা আমার জন্য কি ব্যয় না? তো ব্যয় রেওয়া মিলে সবসময় ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়। ভাড়া, আমি যে অফিসটা নিলাম বা আমার ফ্যাক্টরি, কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল স্পেস, এটা ভাড়া দিতে হয়, তো এই ভাড়াটা আমার জন্য ব্যয়। তো ব্যয় সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়, তাই না? বিজ্ঞাপন, আমার প্রতিষ্ঠান চালানোর জন্য আমি বিজ্ঞাপন দিই, এর ফলে আমার কি অর্থ চলে যায়, মানে ব্যয় হয়, খরচ হয়। তো ব্যয় বা খরচ সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। কমিশন, শুধু কমিশন ব্যয়, শুধু কমিশন ব্যয়। তো কমিশনটা আমি কি করি? দেই, আমার যে এজেন্ট থাকে আমার হয়ে কাজ করে দেয়, তাদের আমরা দেই, তো এটা আমার জন্য ব্যয়। তো এই ব্যয়টা রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। বিমা প্রিমিয়াম, বিমা অর্থ ইন্স্যুরেন্স। তো আমি প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে যে বিমা দেই, তো ওই বিমার টাকাটা আমার জন্য ব্যয়, প্রতিনিয়ত আমি দেই। তো এই ব্যয়টা আমার জন্য কি রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতাটা কি? আমি একটা জায়গায় একটা কাজ শিখতে আসি, তুই কাজটা শেখার বিনিময়ে তাকে আমি যে বেতন, যে সম্মানিটা দেই, যে টাকাটা দেই, এটা হচ্ছে কি আমার জন্য ব্যয়। তো ব্যয় রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়। এরপরে দেখো উত্তোলন। উত্তোলন সবসময় রেওয়া মিলের ডেবিট পাশে যাবে, উত্তোলন আসলে তুমি রেওয়া মিলের ডেবিট পাশে বসাবা। এখন দুইটা এন্ট্রি আছে খুব গুরুত্বপূর্ণ। দেখো জীবন বীমা প্রিমিয়াম। জীবন কার? জীবন আমাদের, আমাদের মানুষের। প্রতিষ্ঠানে জীবন হয়? জীবন হয় না। এখন জীবন বীমা প্রিমিয়ামও কিন্তু একটা উত্তোলন, এই জন্য আমরা রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। অনেকে এটা ব্যয় ভেবে বসায়, কিন্তু এটা ব্যয় না, এটা কিন্তু উত্তোলন। আরেকটা আছে কি আয়কর। আয় কে করে? আয় করে মালিক। তো আয়করটা দিবেও মালিক, তো মালিক কারবার থেকে নিজ প্রয়োজনে যেটা নিবে সেটাই তো উত্তোলন, এই জন্য আয়করটাও উত্তোলন। তো এটা আমরা রেওয়া মিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। এরপরে দেখো দুইটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, এই দুটো এন্ট্রি দ্বারা অনেক রকম এন্ট্রি আসে, অনেক রকম লেনদেন আসে। তো এই দুটো এন্ট্রি তুমি ঠান্ডা মাথায় ক্লিয়ারলি বুঝে নাও। অগ্রিম খরচ সমূহ, অগ্রিম যে কোনো খরচ রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। কিরকম? বেতন, বেতন আমার জন্য খরচ। ভাড়া, বিজ্ঞাপন, কমিশন, এগুলো আমার জন্য কি খরচ। এখন এটার অগ্রিম করলাম, আমি এই বাড়িতে থাকি, এই বাড়িওয়ালার আমি 3 মাসে ভাড়া একত্রে দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ,
আমি তো এখনো থাকি নাকি 3টা মাস, তাই না? তো ব্যয়ের অগ্রিম করলাম, এটা আমার জন্য কি সম্পদ। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের বেতন তুমি একসাথে 4 মাস এটা দিয়া দিলা, তো তুমি 4টা মাস কি এখনো পড়ছো? পড়ো নাই। হ্যাঁ, রানিং মাস তোমার জন্য ব্যয়, কিন্তু বাকিটা কি তোমার জন্য সম্পদ। তো ব্যয়ের অগ্রিম সবসময় আমরা কি সম্পদ, আর সম্পদ কোথায় যায়? রেওয়া মিলের ডেবিট পাশে যায়। এরপরে দেখো বকেয়া আয় সমূহ। আচ্ছা, আমি আয় করি, এক জায়গায় কাজ করি, আয় করি, তো ওই আয়টা আমি কি করলাম? কাজ করে দিলাম, টাকাটা নিলাম না, তো আয়টা কি বকেয়া রইলো না? বকেয়া আয় সবসময় আমার জন্য সম্পদ। কিরকম দেখো, তোমাদের হুবহু এইভাবে পরীক্ষায় আসবে। বকেয়া বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদটা আমার জন্য আয়। আমি এক জায়গায় ইনভেস্ট করছি, বিনিয়োগ করছি, তার থেকে আমি টাকা পাবো, তো বিনিয়োগের সুদ আমার জন্য আয়। এখন সেই আয়টা আমি বকেয়া রাখছি, এখনো নিলাম না বা কোনো কারণে পাইলাম না, তো এটাকে বকেয়া থাকলো। তো আয়ের বকেয়াটা আমার জন্য সম্পদ। তো সম্পদ কোথায় যায়? সম্পদ রেওয়া মিলে ডেবিট পাশে যায়। এরপরে দেখো কি আছে, উপভাড়া বা বকেয়া উপভাড়া। বকেয়া উপভাড়াটা দেখো, উপভাড়া মানে সাবলেট, আমি একটা রুম ভাড়া দিলাম বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে কিছু জায়গাটা আমি ভাড়া দিলাম, উপভাড়া দিলাম, তো ওটা আমার জন্য আয় না? তো আয়। এখন ওই আয়টা কি করলাম? আমি বকেয়া রাখলাম, আয়টা টাকাটা আমি এখনো পাইলাম না, এটা আমার জন্য কি সম্পদ। সম্পদ রেওয়া মিলে সবসময় ডেবিট পাশে অন্তর্ভুক্ত হবে। তারপর খেয়াল করো, ব্যাংক জমার সুদ বকেয়া। ব্যাংকে আমার টাকা আছে, ওই টাকাটা আমার জন্য কি আয়। তো ওই আয়টা আমি কি করলাম? এখনো পাইলাম না বা আমি এখনো হাতে নিলাম না, তো এটা বকেয়া রইল না। তো আয়ের বকেয়া মানেই সম্পদ। সকল আয়ের বকেয়া সম্পদ। সম্পদ রেওয়া মিলে কোথায় যায়? ডেবিট পাশে যায়। তো এই ব্যাংক জমার সুদ বকেয়া এরকম এন্ট্রি আসলে আমরা রেওয়া মিলে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। তারপরে দেখো কি, প্রাপ্য কমিশন। আমি কমিশন পাই, এটা আমার জন্য আয়। এখন কমিশনটা প্রাপ্য আছে, আমি এখনো হাতে পাই নাই, জমায়া রাখছি, তো এই যে প্রাপ্য কমিশন, এটা হচ্ছে আয়ের বকেয়া। তো বকেয়া আয় রেওয়া মিলে সবসময় আমরা ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। তো আশা করি রেওয়া মিলে ডেবিট পাশে যে যে দফাগুলো আসবে, জাস্ট এই 4টা থেকেই আসবে। এই 4টা তুমি ভালো করে বুঝে নিতে পারলে রেওয়া মিলে ডেবিট পাশের এন্ট্রি নিয়ে তোমাকে আর বিচলিত হওয়া লাগবে না, তোমাকে মাথা ঘামানো লাগবে না। এখন আমরা রেওয়া মিলে ক্রেডিট পাশে কোন কোন দফাগুলো যায় সেটাকে খেয়াল করব। দেখো, রেওয়া মিলের ক্রেডিট পাশে সবার প্রথম আমরা রেখেছি আদম। আদম রেওয়া মিলে সবসময় ক্রেডিট পাশে যাবে। এখন ভাই আদম কি? সরেয়াতে আয়, দতে দায়, আর মতে মূলধন। তার মানে আয় আসলে সেটা আমরা রেওয়া মিলে কোন পাশে অন্তর্ভুক্ত করব? সেটাকে আমরা রেওয়া মিলে ক্রেডিট পাশে ফেলবো। এরপর যদি দায় আসে, দায় রেওয়া মিলে আমরা ক্রেডিট পাশে ফেলবো। মূলধন, মূলধন সবসময় রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আয়ের কতগুলো নাম রেখেছি, তোমরা যাতে বুঝতে পারো সহজে। দেখো, বিক্রয়, আমার প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে, বিক্রয় করার ফলে আয় হয় না, বিক্রয় একটা আয়। তো বিক্রয় যদি আসে, তার টাকাটা আমরা রেওয়া মিলে 2টা পক্ষ থাকে, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। কোন পাশে আমরা অন্তর্ভুক্ত করব? আমরা অবশ্যই বিক্রয়কে রেওয়া মিলের ক্রেডিট পাশে পোস্টিং করব, ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব, কারণ বিক্রয় একটা আয়। এরপরে দেখো সেবা আয়, সরাসরি বলছে সেবা আয়। প্রতিষ্ঠান হয় 2 রকম, আয় প্রতিষ্ঠান আর বিক্রয়কারী প্রতিষ্ঠান। যারা বিক্রয় করে তারা তো বিক্রয় করে আয় করে। যে সেবা দেয়, তুমি স্কুল দেখো, কোচিং দেখো, তারপর হসপিটাল দেখো, এরা কিন্তু কি করে? সেবা প্রদান করে। তো এদের আয়ের উৎসটাই সেবা। তো সেবা আয় কোন পাশে বসাবো? রেওয়া মিলে ক্রেডিট পাশে বসাবো। কমিশন প্রাপ্তি, আমি কমিশনে কাজ করি, তো আমি কমিশনটা যখন পাইছি, তো আমার জন্য আয় হইছে না? তো এই আয়টা রেওয়া মিলে কোন পাশে যাবে? রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। কমিশন প্রাপ্তি যদি আসে, রেওয়া মিলে আমরা কি করব? ক্রেডিট পাশে এটাকে পোস্টিং করব। এরপর দেখো বাট্টা প্রাপ্তি, বাট্টা পাইছি, আমার জন্য আয়। শুধু বাট্টা ব্যয়, কিন্তু বাট্টা প্রাপ্তিটা আয়, এই জন্য এটাকে কি করব? রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। তারপর দেখো শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামিটা কি? আমি একটা লোকের কাজ শিখাই দিতেছি, তো এর বিনিময়ে যে সম্মানিতা পেলাম, যে সেলামটা পাইলাম, এটা আমার জন্য কি আয় না? তো এই আয়টা আমি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাবো, কেননা এইগুলো আয়। তো এই সমস্ত আয় রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখো দায়, দায় রেওয়া মিলে কোন পাশে যায়? দায়ও রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। এখন কি রকম দেখো, পাওনাদার, পাওনাদারটা কি? আমি বাকিতে ক্রয় করছি, এই এর ফলে পাওনাদার সৃষ্টি হয়। তো বাকিতে যখন পণ্য কিনলাম, এরপরে কি আমাকে তার টাকা দিতে হইব না? আমি তার দায়বদ্ধ না? পাওনাদারের আরো কয়েকটা নাম আছে, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, প্রদেয় নোট। তো এইগুলো সবসময় দায়ের কাজ করে। তো এগুলো রেওয়া মিলে কোন পাশে অন্তর্ভুক্ত করব? এগুলো সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাবো। এরপরে দেখো ঋণ, আবার আবার বলতে পারে কি বন্ধকি ঋণ। ঋণ হোক, বন্ধকি ঋণ হোক, এটা আমার জন্য দায়। ধরা যাক আমি একজনের থেকে 1 লাখ টাকা নিলাম ব্যবসায় প্রয়োজনে, তো এই টাকাটা কি আমি তাতে ধার বাবদ নিছি না, ঋণ না এটা আমার? তো ঋণ সবসময় কি হয়? রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। এবার বন্ধকি ঋণ বলুক আর ঋণ বলুক। দেখো তারপর কি আছে? ব্যাংক ঋণ, একই কথা। কোনো ব্যক্তির থেকে ঋণ নেওয়া বা ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া, এটা দুইটাই আমার জন্য দায়। তো দায় হওয়ার ফলে রেওয়া মিলের এটাও
ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে, তার মানে ব্যাংক ঋণ রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। তারপরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত, এটা ইন্টারেস্টিং একটা পার্ট। ব্যাংক জমা আমার জন্য সম্পদ। এখন ব্যাংক জমা অতিরিক্তটা কি? দেখো ব্যক্তি ভেদে কার্ড ইউজ করে যারা বা ব্যাংকে ট্রানজেকশন করে, ব্যাংক হিসাব অ্যাকাউন্ট আছে যাদের, তো তাদের একটা লিমিটেশন দেয় ব্যাংকগুলা যে আপনি জমার এত টাকা উত্তোলন করতে পারবেন অতিরিক্ত। এখন আমার 1,00,000 টাকা জমা আছে, আমি 2,000 টাকা পর্যন্ত আমার লিমিট দিল, আমি 2,000 টাকা উত্তোলন করলাম। তো 1,02,000 যদি উত্তোলন করি, এই 2,000 কি আমার জন্য কি দায় না? কারণ ব্যাংকের টাকা, এটা আমার টাকা না। তো ব্যাংক জমা অতিরিক্ত নেওয়া হচ্ছে এক প্রকার দায়, এই জন্য দায় সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। ফলে ব্যাংক জমা অতিরিক্ত এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। এখন দেখো এটা একটু নামটা ঘুরে দেয়, কি বলতে পারে? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক জমা অতিরিক্তের আরেক নাম কি? ব্যাংক ওভারড্রাফট। আরেকটা বলতে পারে ব্যাংক ওডি। ওভারড্রাফট, ওভারের ও, ড্রাফটের ডি, শর্টকাটে বলে কি ব্যাংক ওডি। তো এই ব্যাংক ওডিটাও কোথায় যাবে? রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে, এটা একটা দায়। এরপর দেখো মূলধন। মালিক কারবারে যা দিবে সেটাই মূলধন। তো মূলধন সবসময় তুমি চোখ বন্ধ করে রেওয়া মিলের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করবা। মূলধন সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। এখন দেখো গুরুত্বপূর্ণ কিছু এন্ট্রি আমরা রাখছি, দুইটা এন্ট্রি দেখো। অগ্রিম আয় সমূহ। অগ্রিম আয়ের আরেক নাম অনুপার্জিত আয়। অনুপার্জিত মানে কি উপার্জন হয় নাই এরকম আয়। এখন দেখো কি কি যদি রেওয়া মিলে আসে অনুপার্জিত আয়, কোন পাশে বসাইবা? অনুপার্জিত আয় বা তোমার অগ্রিম আয়, এটা হচ্ছে তোমার জন্য দায়, কারণ কাজ না করে তুমি টাকা নিয়ে আনিছো। ধরো আমি স্টুডেন্ট পড়াই, আমি কোনো কারণে এক বাসায় আমি 2 মাসে বেতনটা নিয়ে নিলাম, তো তাদেরকে আমি পড়াইছি, তো পড়াই নেই, এই সম্মানিটা যে নিলাম এটা আমার জন্য দায়। তো আয়ের অগ্রিম দায়। তো দেখো এরপরে কি আছে? অগ্রিম প্রাপ্ত ভাড়া। ভাড়া আমার জন্য আয়, প্রাপ্ত ভাড়া আমার জন্য আয়, কিন্তু অগ্রিম নিয়ে নিচ্ছি, তো এখনো তো তার ভাড়াটি আমার বাসা থাকে নাই, তো এই জন্য কি এটা আমার জন্য দায়। অগ্রিম প্রাপ্ত সুদ। প্রাপ্ত সুদ আমার জন্য আয়, কিন্তু অগ্রিম নিয়ে নিচ্ছি, এই জন্য আমার জন্য এটা দায়। এরপরে দেখো কি আছে? অগ্রিম প্রাপ্ত কমিশন। কমিশন আমার জন্য আয়, প্রাপ্ত কমিশন আয়, যার অগ্রিম নিয়ে নিছি, তাহলে কি এটা আমার জন্য দায়ের কাজ করবে, ফলে এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামিটা আমি একটা লোকের কাজ করানো শিখাইতেছি, যে কোনো একটা কাজ শিখাইতেছি, তার বিনিময়ে সেলামি পাই, এটা আমার জন্য আয়, কিন্তু ওই আয়টা কাজ না শিখে আমি টাকা খাই ফেলছি, তো এটা আমার জন্য কি দায় না? তো দায় রেওয়া মিলের কোথায় যায়? দায় রেওয়া মিলের ক্রেডিট পাশে যায়। এরপর আরেকটা এন্ট্রি দেখো, বকেয়া খরচ সমূহ। খরচ মানে কি ব্যয়। এখন এই ব্যয়ের বকেয়া রাখছি, তুমি স্কুলে পড়ো, বেতন বকেয়া রাখছো, তারপর তুমি কি করছো? বাসায় থাকো, এই বাসা ভাড়া বকেয়া রাখছো, তো ব্যয়ের বকেয়া রাখাটাই কি আমাদের জন্য দায়। দেখো কয়েকটা, বেতন বকেয়া, ভাড়া বকেয়া, বকেয়া বিমা। বিমা আমার জন্য ব্যয়, কিন্তু আমি এই বকেয়া রাখছি, দিতাছি না এই মাসের, তো এই জন্য কি এটা আমার জন্য দায়। তো এইগুলো যদি আসে আমি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাবো। বকেয়া মজুরি। মজুরি ব্যয়, কিন্তু বকেয়া রাখাটা দায়। বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমার জন্য ব্যয়, বিজ্ঞাপন বকেয়া রাখলে এটা আমার জন্য দায়, তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে এটা। এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটাই, তোমরা সঞ্চিতি নিয়ে বিচলিত হও, ঘাবড়ে যাও। অনেক রকম সঞ্চিতি আছে, এখন ভাইয়া কোন সঞ্চিতি কোন পাশে বসাইবা, তাই না? একটা মজার বিষয় দেখো, সকল সঞ্চিতি, যত সঞ্চিতি আছে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর দুনিয়ায় যত সঞ্চিতি আছে তুমি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাইবা। খালি সাবধান থাকবা কার থেকে? পাওনাদারের বাট্টা সঞ্চিতি। যদি পাওনাদারের বাট্টা সঞ্চিতি আসে, তাহলে তুমি সেটা কই বসাইবা? তুমি সেটা ডেবিট পাশে বসাইবা। এর ব্যতীত যত সঞ্চিতি আসুক রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাইবা। কয়েকটা উদাহরণ দেখি। কুরিন সঞ্চিতি আসলো, তখন সেটা কই বসাইবা? তুমি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাইয়া দিবা। এখন এটা আরেকটা নাম আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কুরিন সঞ্চিতি একই জিনিস, তো এটা আমরা রেওয়া মিলের ক্রেডিট পাশে বসাবো। আয়কর সঞ্চিতি, যত সঞ্চিতি আসুক রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। সাধারণ সঞ্চিতি, হ্যাঁ, এও রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। অবচয় সঞ্চিতি, এও কই যাইব? রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে। একটা জিনিস সাবধান, দেখো আমি লাল দাগ দিয়ে রাখছি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। এই ভদ্রলোক একটু ক্রিটিক্যাল, এরে খালি ঘাউরা, তো এরে কি করতে হইব? ঘাউরামি করে যেহেতু, এরে রেওয়া মিলের আমরা রেওয়া মিলে কই বসাবো? এরা রেওয়া মিলের ডেবিট পাশে বসাবো। সকল সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে যাবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা রেওয়া মিলের ডেবিট পাশে যে যে দফা যাবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে যে যে দফা যাবে, আর এখন ভুল করব না। তুমি এইটা বিষয়টা সুন্দরভাবে বুঝে নাও, আত্মস্থ করো, দেন তুমি যত প্রকার রেওয়া মিল আছে প্র্যাকটিস করো, দেখো তোমার আর ভুল যাবে না। তো ভাইয়া পরবর্তী ক্লাসে আমরা দেখব রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় না, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।